আজকে আমরা ডাইপোল মোমেন্ট পড়বো, কেমিক্যাল বন্ডিংয়েরই সেকেন্ড টপিক ডাইপোল মোমেন্ট। মোমেন্ট কথাটা মানে মোমেন্টাম থেকে এসছে। মোমেন্টাম মানে তোমরা জানো যেটা, যে কোনো মাস যদি কারো কাছে থাকে, তার যদি ভেলোসিটি থাকে, মাস ইন্টু ভেলোসিটি করে একটা মোমেন্টাম হয়, সেরকমই ডাইপোল মোমেন্ট কি একটা কম্পাউন্ডের ভেতর দুটো পোল জেনারেট করতে পারে, নেগেটিভ পজিটিভ। মানে কোনো একদিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি, কোনো একদিকে ইলেকট্রন ডেন্সিটি কম। তার মানে বলতে পারি ইলেকট্রন একটা মলিকুলের ভেতরে কোনো একটা দিক থেকে অন্য একটা দিকে মুভ করছে। যদি সেটা হয়, এটা পার্টিকুলার ডিরেকশনে যদি মুভ করে, তাহলে তার একটা মোমেন্টাম নিশ্চয়ই থাকবে, ইলেকট্রনের মোমেন্টাম। এই ইলেকট্রনের মোমেন্টামকেই আমরা ইনডাইরেক্টলি ডাইপোল মোমেন্ট বলি। ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। দিস ইজ নট ইউ, দিস ইজ মিউ। মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা যদি ম্যাথমেটিক্যালি বলা যায়, এই মিউটা কিছুই না, মিউটা হচ্ছে ই ইন্টু ডি। হোয়াট ইজ ই, হোয়াট ডি, আমি সব বলে দেবো। ধরো HCl মলিকুলের ভেতরে দুটো ইলেকট্রন রয়েছে। মলিকুল একটা বন্ড কনসিস্ট অফ টু ইলেকট্রনস। তাহলে এই ইলেকট্রন দুটো কি একদম মাঝখানে বসে আছে স্থির হয়ে, নাকি কোনো একটা দিকে মুভ করছে, কোনো একটা ডিরেকশানে তার মুভমেন্ট আছে? যদি থাকে তাহলে বলবে ডাইপোল মোমেন্ট আছে। এবার সেটা কী দিয়ে এক্সপ্রেস করবে, সেটা দুটো জিনিস দিয়ে এক্সপ্রেস করা যায়। একটা হচ্ছে, তোমরা জানো যে বিটুইন H and Cl, Cl ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন ও ওই দিকে উইথড্র করবে। তো সেটাকেই আমরা ভেক্টরের ল্যাঙ্গুয়েজে যদি করি, এটা এরকমভাবে আসবে, এদিক থেকে এদিকে একটা ডিরেকশন আছে, এরকম ভেক্টর, এদিক থেকে এদিকে ডিরেকশন আছে এবং এখানটা একটু কেটে দিতে হয়। যেদিকে ডিরেকশন আছে সেই জায়গায় ডেল্টা নেগেটিভ, মানে ইলেকট্রন এদিকে যেতে চাইছে, এইদিকে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, তাই এই জায়গাটা ডেল্টা পজিটিভ। ডেল্টা মিনস পার্শিয়াল পজিটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ ক্রিয়েট করছে। এই যে চার্জ সেপারেট হলো, আইদার অফ দিস চার্জ হ্যাভ দ্য সেম ভ্যালু, বাট এদের সাইন আলাদা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ম্যাগনিটিউডটা সেম। এটাকে বলছে ই চার্জ। এবং এদের ভেতরে যে ডিস্টেন্স, ইলেকট্রন কোন দিকে ফ্লো করছে, এদিক থেকে এদিকে ফ্লো করছে, এই যে ডিস্টেন্সটাও ক্রস করলো, এই ডিস্টেন্সটাকে ডি বলা হয়। এদের দুটোর ম্যাগনিটিউডের মাল্টিপ্লাই করলে যেটা আসে সেটা হচ্ছে মিউ। এই মিউটাকে আমরা ডিবাইতে কনভার্ট করব। আচ্ছা, তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা কমপ্লিটলি আয়নিক কম্পাউন্ড, যদি হতো কমপ্লিটলি আয়নিক কম্পাউন্ড, তাহলে এর টোটাল চার্জ কত হতো? ESUতে যদি বলো 4.8 × 10⁻10 ESU। এর ডিস্টেন্স আমি এক্স্যাক্টলি কত জানি না, আমি সামথিং বলে দিলাম 2 × 10⁻10 সেন্টিমিটার সাপোজ বলে দিলাম। তাহলে মাল্টিপ্লাই করে এটা সামথিং কিছু একটা ভ্যালু আসবে, 9.6 × 10⁻18 ESU সেন্টিমিটার। আর ESU সেন্টিমিটার উইথ 10⁻18, এইটাকে মিলিয়ে বলা হয়, এই পুরোটাকে বলা হয়, এইটাকে মিলিয়ে বলা হয় ডি। ইট ইজ ডিবাই। যদি 100% আয়নিক হতো, কিন্তু কোনো বন্ড 100% আয়নিক হয় না, কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার তার থেকেই যায়। এটা আমরা ফ্যাজন্স রুলে পড়বো, একটু পরে পড়বো, সেটা নিয়ে এখন আসছি না। আমরা আসছি যে আদৌ এর কোনো মোমেন্টাম আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এটা কোভ্যালেন্ট মলিকুল। 100% আয়নিক হলে কি ক্যাটায়ন পুরোপুরি আলাদা, অ্যানায়ন পুরোপুরি আলাদা, এর মধ্যে মলিকুল হওয়ার কোনো জায়গাই নেই, এর মধ্যে মোমেন্টাম মাপার কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, কোভ্যালেন্ট মলিকুলের ভেতরে যে কোভ্যালেন্ট বন্ড আছে, সেই বন্ডের ভেতরে থাকা ইলেকট্রন যদি পার্টিকুলার ডিরেকশনে ফ্লো করে, তাহলে বলবে হ্যাঁ এই কোভ্যালেন্ট মলিকুলের ভেতরে একটা ডাইপোল এক্সিস্ট করছে। বিকজ ইলেকট্রন একদিকে মুভ করছে, সেখানে নেগেটিভ, যেদিক থেকে মুভ করছে সেই জায়গাটা পজিটিভ, তাহলে একটা ডাইপোল এক্সিস্ট করছে। কিসের মোমেন্টাম? ইলেকট্রনের মোমেন্টাম। এই দুটোকে মিশিয়ে বলছে হ্যাঁ মলিকুলটার ভেতর তাহলে ডাইপোল মোমেন্ট আছে, মানে মিউ আছে। মিউ 0 নয়, এরও মিউ 0 নয়, তাহলে এর মিউ নট ইজ ইকুয়াল টু 0, সামথিং কিছু একটা ভ্যালু থাকবেই। কত, এটা দেখে নিলাম, একটা আন্দাজে দেখে নিলাম। যদি মনে করি 100%, এবার 100% তো চার্জ হবে না, কারণ এই মলিকুলটা কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে কিছুটা হলেও চার্জ হবে। এর থেকে অবশ্যই কম। এই যে 4.8 × 10⁻10 ESU, এটা হচ্ছে একটা ইলেকট্রনের পুরো চার্জ। কিন্তু এটা পুরো ইলেকট্রনের চার্জটা এখানে ধরতে পারবো না, কারণ পুরো ইলেকট্রনটাই তো চলে আসেনি। আসলে তো পুরো বন্ডটা ব্রেক করে Cl- হয়ে যেত, তা তো হয়নি। কিছুটা এদিকে আসার একটা টেন্ডেন্সি আছে, তাহলে এর চার্জ সামান্য 4.8-এর থেকে অনেক কম, ধরো 1.6 × 10⁻10। তাহলে সেই অনুযায়ী তার ডিবাইটাও কমে যাবে। এর ডিবাইটা কিসের ইউনিট? এগুলো সব 1 মার্কের কোশ্চেন। ডিবাইটা কিসের ইউনিট? ডাইপোল মোমেন্টের ইউনিট। বোঝা যাচ্ছে? ডাইপোল মোমেন্ট বুঝে গেলে কীভাবে জেনারেট করে। এবার এটা ছোটো মলিকুল ছিল, এটা বড়ো মলিকুল নিয়ে আস্তে আস্তে আসছে। ধরো আমার কাছে ওয়াটার মলিকুল আছে। ওয়াটার তোমরা আগে কিন্তু মলিকুল ড্র করা শিখতে হবে, আমরা আগের ক্লাসে চলে যাবে, যেখানে আমরা হাইব্রিডেশন থিওরি দিয়ে মলিকুল ড্র করেছি। দুটো ক্লাস দিয়ে দিয়েছি, এটা স্ট্রাকচার ফর্মেশন দিকটা সেকেন্ড ক্লাস, যেটা তোমাদের ডাউট ছিল।
আর এই যে ওয়াটার বললো এর কোনো ডাইপোল মোমেন্ট আছে কিনা, মানে তোমাকে বলো ওয়েদার দিস মলিকুল হ্যাজ এনি পোলারিটি অর নট। ডাইপোল মোমেন্ট যদি কোনো মলিকুলের থাকে তাহলে মলিকুলটাকে আমরা বলি পোলার মলিকুল, ঠিক আছে? ভালো করে বোঝো, টার্মগুলো বোঝো। পোলারিটি আছে কিনা, মানে একদিক থেকে একদিকে ইলেকট্রন ফ্লো করে কিনা, এটাই আমরা চেক করবো। তো এখানে ফিজিক্সের মধ্যে এটা পুরো ভেক্টর রিলেটেড চ্যাপ্টারটা। তো দেখো এখানে লোন পেয়ার আছে, আমরা জানি লোন পেয়ারগুলোকে বেলুনের মতো এরকমভাবে অরবিটালের ভেতরে ড্র করতে পারো। সব আমরা দেখেছি যে কখন এটা লোন পেয়ার হিসেবে থাকে না থাকে, সব দেখেছি এগুলো হাইব্রিডেশন থিওরি চ্যাপ্টার মানে টপিকটাতে। এখানে জাস্ট আমরা ডাইপোল মোমেন্টটা দেখব। বিটুইন হাইড্রোজেন আর অক্সিজেন হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে এই বন্ডটাকে কে টানবে? এই বন্ডটাকে নিজের দিকে টানবে কি, হাইড্রোজেন না অক্সিজেন? অবশ্যই হাইড্রোজেন, সরি অক্সিজেন। এদিকে হাইড্রোজেন অক্সিজেনের ভেতর থেকে কোন দিকে টানছে? এদিকে। তাহলে এদের দুটো ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ। দিস ইজ কল বন্ড মোমেন্ট। এক একটা বন্ডের যে মোমেন্টাম, এখানে একটাই বন্ড ছিল, তাহলে বন্ড মোমেন্ট এখানে ফর দিস মলিকুল বন্ড মোমেন্ট একটাই ছিল। এই বন্ড মোমেন্ট ওয়াজ ইকুয়াল টু দ্য ডাইপোল মোমেন্ট। ভালো করে বোঝো, এই মলিকুলের জন্য। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বন্ড আছে, আবার তার মধ্যে লোন পেয়ার আছে, অনেক গল্প আছে। তাহলে এখানে কিন্তু বন্ড মোমেন্ট মানেই ডাইপোল মোমেন্ট না। তাহলে কি বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট মোমেন্ট কোন দিকে আছে? রেজাল্টেন্ট মোমেন্টটাকে আমি অন্য কালার দিয়ে দেখাবো। তোমরা জানো ভেক্টরে পড়েছো এই দুটোর, যে ফিজিক্সে ভেক্টর হয়ে থাকে তাহলে বুঝবে এই দুটো বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট এটা। আবার লোন পেয়ার কোন দিকে যেতে যায়? লোন পেয়ারের মুভমেন্টের দিকে, এদিকে দেখো ভালো করে বোঝো। লোন পেয়ারের মুভমেন্ট কোন দিকে? লোন পেয়ার যেতে চাইছে এদিকে, কারণ এদিকে ডিরেক্ট করা, এদিকেও যেতে চাইছে ডিরেক্ট করা। আর এদের যে মোমেন্টাম সে আবার কোন দিকে যেতে চাইবে? সে আবার যেতে চাইবে এদিকে। ভালো করে বোঝো। তাহলে ইলেকট্রন কোন দিক থেকে, দেখো কোন দিকে যেতে চাইছে, বন্ডের মোমেন্টাম এদিকে, দ্য রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট বলা হয়। ভালো করে বোঝো, প্রত্যেকটা টার্ম বুঝিয়ে দিচ্ছি। এক একটাকে বলা হচ্ছে বন্ড মোমেন্ট, এক একটাকে বন্ড মোমেন্ট। তাহলে এটাকেও কি বলবে? বন্ড। প্রথমটা একটু ভালো করে বলে দিই, পরেরগুলো তোমরা বুঝে যাবে। তাহলে এই যে ব্ল্যাক কালার দিয়ে লিখলাম, এটা কি রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট। ভালো করে বোঝো। বাংলায় যদি বুঝতে চাও তাহলে এটা এরকম বলে, বন্ড মোমেন্টকে বলে বন্ধন ভ্রামক। অনেক সময় হাবি যাবে কথা। রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট মানে হচ্ছে লব্ধি বন্ধন ভ্রামক। কত ঝামেলার দরকার নেই, জাস্ট সিম্পল এই টার্মগুলো আমাদের লাগবে, জয়েন্ট এই টার্মগুলো খুব দরকার। তো ইংলিশে পুরোটাতে বলছি। তাহলে বন্ড মোমেন্ট, রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট। আর এখানে কি, এখানে হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন পেয়ার্স। এই যেটা লিখেছি এটাকে এই রেড কালার দিয়ে কি বলে? মোমেন্টাম অফ ইলেকট্রন পেয়ার। আর এই গ্রিন কালার দিয়ে যেটা লিখেছি সেটা রেজাল্টেন্ট মোমেন্টাম অফ ইলেকট্রন পেয়ার্স। বুঝতে পারছো? আর বলার দরকার নেই, লিখে দিচ্ছি এখানটা। তাহলে এই রেড কালার দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোমেন্টাম অফ লোন পেয়ার্স বলতে পারি, ঠিক আছে? মোমেন্টাম অফ লোন পেয়ার, এটাও তাই। মোমেন্টাম অফ এলপি মানে লোন পেয়ার। আর এটা কি? রেজাল্টেন্ট মোমেন্টাম অফ লোন পেয়ার। এইটাকে কি বলছি আমরা? রেজাল্টেন্ট মোমেন্টাম অফ লোন পেয়ার। ভালো করে বোঝো, সব বুঝে নাও। রেজাল্টেন্ট মোমেন্টাম অফ এলপি। তাহলে রেজাল্টেন্ট এলপির যে মোমেন্টাম আর রেজাল্টেন্ট বন্ড যে মোমেন্টাম, দুটোই সেম ডিরেকশনে কাজ করছে। তাহলে এটা একটা পার্টিকুলার ডিরেকশনেই যাচ্ছে। ইলেকট্রন এর ভেতরে মলিকুলে যত ইলেকট্রন আছে সবাই এটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করছে। এটাকে এইদিকে গেছি বলে ভাবছো হয়তো নিচ থেকে উপরে মুভ করছে, এটা এইদিকে আঁকলে এদিকে মুভ করবে মনে হবে, কিন্তু কখনোই বলবে না যে এটা নিচ থেকে উপরে মুভ করছে। এই কথাগুলো বলো না, এগুলো বললে কেটে দেবে। শুধু বলবে হ্যাঁ এর একটা ডিরেকশন আছে, পার্টিকুলার ডিরেকশন আছে। তাই জন্য আমি বলবো এর মিউ আছে মানে এক্সিস্ট করছে। ইট ইজ নট ইকুয়াল টু 0। দিস ইজ আ ডাইপোল, দিস মলিকুল কন্টেইন ডাইপোল মোমেন্ট, দিস মলিকুল হ্যাজ ডাইপোল মোমেন্ট, দিস মলিকুল পজেস ডাইপোল মোমেন্ট, সো দ্য মলিকুল ইজ পোলার ইন নেচার। ঠিক আছে, জাস্ট এইটুকুই জিজ্ঞেস করো যে পোলার কিনা, তুমি এটা ডিকটেট করো। এত সুন্দরভাবে এটাকে এরকমভাবে ছবি এঁকে ডিকটেট করতে হয়। ঠিক আছে, এটা ছিল ওয়াটার। এবার আমরা চলে আসছি আরেকটা অন্য মলিকুলটা হচ্ছে অ্যামোনিয়া। এটা খুব আসবে, হ্যাঁ অ্যামোনিয়াটা খুবই আসবে, এগুলোর দরকার নেই, বুঝেছো নিশ্চয়ই। তাহলে মোমেন্টাম দু রকমের শিখলাম, একটা বন্ড মোমেন্ট, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। বন্ড মোমেন্ট হচ্ছে পার্টিকুলার বন্ডের মোমেন্টাম, আর ডাইপোল মোমেন্ট হচ্ছে পুরো মলিকুলটার ভেতরে যদি কোনো মোমেন্টাম থাকে তাহলে সেটাকে বলবো ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে আসছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কি হয়? এই হচ্ছে অ্যামোনিয়া মলিকুল। তোমরা জানো লোন পেয়ারও আছে। লোন পেয়ারটা চাইলে তোমরা এরকমভাবে ড্র করতে পারো। বিটুইন এন অ্যান্ড এইচ হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ?
এন, তাহলে এর ডিরেকশন বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট আবার এদিকে, এর বন্ড মোমেন্ট আবার এদিকে, ভালো করে বোঝো, তিনটে বন্ড মোমেন্ট। তাহলে এই যে রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট সেটা কোন দিকে হবে, সেটাকে আমরা একটু ডান দিকে ড্র করি, এখানে তো আঁকা বোঝা হবে না। তাহলে রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট এদিকে, আর লোন পেয়ারের মোমেন্টাম কোন দিকে, এদিকে, তাহলে দুটোই সেম দিকে। তাহলে একটা পার্টিকুলার মোমেন্টাম আছে, দিস মিউ অলসো নট ইকুয়াল টু জিরো, মানে কম্পাউন্ডটা পোলার। তাহলে কম্পাউন্ড পোলার না নন পোলার এইভাবে বোঝা যায়। তাহলে টার্মগুলো কি, বন্ড মোমেন্ট, বন্ড মোমেন্ট, বন্ড মোমেন্ট, দিস ইজ রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট, দিস ইজ মোমেন্টাম অফ লোন পেয়ার, সব সেম ডিরেকশনে আছে, ইউনি ডিরেকশনে আছে, দ্যাটস ওয়াই দ্য মলিকুল ইজ পোলার ইন নেচার। ক্লিয়ার? এবার চলে আসো মিথেন মলিকুল, মিথেন, CH মিথেন মলিকুল, ঠিক আছে। এই মিথেন মলিকুলের ভেতর CNH এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, সি এর বেশি, তাহলে মোমেন্টাম কোন দিকে, এদিকে। এর আবার কোন দিকে বেশি, এদিকে, মোমেন্টাম কোন দিকে, এদিকে। এই দুটোর মোমেন্টামের যদি রেজাল্টেন্ট আমি ড্র করতে চাই, তাহলে মোমেন্টাম কোন দিকে যাবে, রেজাল্টেন্টটা এদিকে যাবে। আবার এই দুটো দেখো, এর মোমেন্টাম কোন দিকে, হাইড্রোজেনের মোমেন্টাম কোন দিকে, এদিকে, এর হাইড্রোজেনের মোমেন্টাম কোন দিকে, এদিকে। তাহলে এদের যদি রেজাল্টেন্ট মোমেন্টাম বের করতে হয়, রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট দেখে একে অপরকে ক্ল্যাশ করে গেছে, নিউট্রালাইজ করে গেছে, তাহলে এইটার একটা পার্টিকুলার ডিরেকশন নেই, মুখোমুখি হয়ে গেছে, তাহলে মিউ জিরো, ইট ইজ নন পোলার। বুঝতে পারছো কীভাবে করে, এইভাবে করে। এ হচ্ছে মিথেন মলিকুল। তোমরা দেখবে অ্যানিমেশনে আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে এটা হয়, না হেবি মজা লাগবে। আচ্ছা, এবার চলে আসো CHCl, যেটা মিথেন হয়ে গেল, এবার চলে এসছে আমরা CHCl3-তে, CH3Cl করি ফার্স্টে, CH3Cl, Cl আছে, এগুলো সব হাইড্রোজেন। আচ্ছা দেখো, ভালো করে মন দিয়ে দেখো, এই জায়গাটা কিন্তু খুব মজার জিনিস। হ্যাঁ, HC এর মধ্যে সি এর ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এর বন্ড মোমেন্টের দিকে, এর বন্ড মোমেন্টের দিকে, এর বন্ড মোমেন্টের দিকে, তাহলে এদের রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট কোন দিকে কাজ করছে, রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট কাজ করছে এইদিকে। আবার CCl এর ভেতরে যে বন্ড মোমেন্ট সেটা কোন দিকে কাজ করছে, Cl ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন, তাহলে এরটা আবার এদিকে কাজ করছে, তাহলে এরটা এদিকে আর এটা এদিকে, তাহলে রেজাল্টেন্ট মোমেন্টটা একটা নির্দিষ্ট দিকে কাজ করছে, তাহলে এর মিউ নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এর একটা মিউ অবশ্যই আছে, CH3Cl মিথাইল ক্লোরাইডের, ঠিক আছে, এইভাবে বোঝে। ওকে, আবার দেখো তোমরা চলে আসছো, ধরো এই মলিকুলটায় CH2Cl, একটা ক্লোরিন বাড়িয়ে দিলাম, একটা হাইড্রোজেন কমিয়ে দিলাম, সেটাও করতে পারি। তাহলে কম্পাউন্ড ড্র করতে হবে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা H, এখানে একটা H। তাহলে এখানে কীভাবে হবে, CCl এর মধ্যে Cl এর মোমেন্টাম এদিকে, CCl এর মধ্যে Cl এর মোমেন্টাম এদিকে। আবার এদের রেজাল্টেন্ট মোমেন্টাম তাহলে কোন দিকে যাবে, এদের রেজাল্টেন্ট মোমেন্টাম যাবে এদিকে। আবার এই সি এর মধ্যে মোমেন্টাম কোন দিকে, এদিকে, এই সি এর মধ্যে মোমেন্টাম কোন দিকে, এদিকে, তাহলে এর যে রেজাল্টেন্ট মোমেন্টাম সে কোন দিকে যাচ্ছে, আবার এদিকে। তাহলে এরও একটা পার্টিকুলার মোমেন্টাম আছে কিন্তু কম্পাউন্ডের ভেতর মোমেন্টাম, তাহলে মিউ নির্দিষ্ট ইউনি ডিরেকশনাল, তাহলে মিউ নট ইকুয়াল টু জিরো। কত মজার জিনিস দেখতে পাচ্ছ। এবার চলে আসো, আরেকটা Cl বাড়িয়ে দিচ্ছি আমরা এখানটা, একটা করে Cl বাড়িয়ে খেলাটা দেখি কেমন লাগে, পুরো আইডিয়া পেয়ে যাবে। তাহলে এখানে আমরা করতে চাচ্ছি CCl3 মলিকুলটা ড্র করব, সিএলগুলোকে নিচে করে দিলাম, একটা H উপরে আছে, এরকম করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বিটুইন H অ্যান্ড সি ইলেকট্রোনেগেটিভ মোর, ঠিক আছে, ডিরেকশনের দিকে বোঝা গেল। বিটুইন CCl এর মোমেন্টাম এদিকে, এই Cl এর মোমেন্টাম এদিকে, এই Cl এর মোমেন্টাম এদিকে, তাহলে এর রেজাল্টেন্ট মোমেন্টাম কোন দিকে, আবার নিচের দিকে, তাহলে উপরের বন্ডের মোমেন্টাম এদিকে, আর তিনটে বন্ড মোমেন্টের রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট এদিকে, তাহলে ওভারঅল আমার কম্পাউন্ডের ভেতরে অবশ্যই একটা ডাইপোল মোমেন্ট আছে, তাহলে মিউ নট ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এবার কী করবে, আরেকটা ক্লোরিন বাড়িয়ে দাও, একটা ক্লোরিন যদি আমরা বাড়িয়ে দিই, পাশে ড্র করছি, তাহলে কেমন দেখাবে, CCl4 করে দিলাম, CCl4, সবই Cl, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা একটা মিথেনের মতো গল্প দেখাচ্ছে মনে হয়। এই সি আর Cl এর ভেতর কী হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি কোন দিকে বেশি, Cl এর দিকে বেশি, এর কোন দিকে বেশি, Cl এর দিকে বেশি, তাহলে রেজাল্টেন্ট মোমেন্টামটা কোন দিকে হবে, এই রেজাল্টেন্ট মোমেন্টাম ঠিক এইদিকে হবে। ক্লিয়ার? আবার এর যে এই ক্লোরিনের মোমেন্টাম এদিকে, এটা পার্টিকুলার এই ক্লোরিনের মোমেন্টাম এদিকে, তাহলে এর যে রেজাল্টেন্ট মোমেন্টাম এটা আবার কোন দিকে হবে, এদিকে। তাহলে এই দুটো বন্ডের রেজাল্টেন্ট মোমেন্টাম এদিকে, এই দুটো বন্ডের রেজাল্টেন্ট মোমেন্টাম এদিকে, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়েছে, তাহলে মিউ বিকাম জিরো, মানে নন পোলার। এটা মিউ নট ইকুয়াল টু জিরো, মানে ইট ইজ আ পোলার মলিকুল। এভাবে পোলারিটি ডিটারমাইন করে যে কম্পাউন্ডের ভেতর পোলারিটি আছে না নেই। ঠিক আছে, আরও দু একটা কম্পাউন্ড দেখি আমরা, ভালোই লাগছে। এবার আমরা CO2-তে চলে আসি। CO2
CO2 মলিকুল তোমরা দেখেছো, হাইব্রিডেশন থিওরি করে দেখেছো, লিনিয়ার মলিকুলটা ডাবল বন্ড এখানে ডাবল বন্ড দিকে দেখো দুটোই কিন্তু অক্সিজেন। এবার এই অক্সিজেন কোন দিকে আসছে? এই দিকে। এই কোন দিকে আসছে? এই দিকে, তাই তো। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, দিস অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তাহলে এর বন্ড মোমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে মিউ বিকাম 0, ইট বিকামস নন পোলার মলিকুল। এর মধ্যে কোনো পোলারিটি নেই, কোনো প্লাস মাইনাস পাবে না কম্পাউন্ডের ভেতরে, নন পোলার হিসেবে এক্সিস্ট করছে। নন পোলার মলিকুল নন পোলার সলভেন্টে সলিউবল হয়, ঠিক আছে। এটা পোলার সলভেন্টে দিলে এটা ইজিলি সলিউবল হবে না। এটা CO2 ছিল। এবার আমরা চলে আসি BF3 কম্পাউন্ড তোমরা এঁকেছো, জানো BF3 করেছো তোমরা হাইব্রিডেশনে করেছো, আগের ক্লাসগুলোতে করেছো। তাহলে BF এর ভেতরে F ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে F এদিকে টানছে ইলেকট্রন, এই F কোন দিকে টানছে? এদিকে টানছে, F কোন দিকে টানছে? এদিকে টানছে। এই দুজনের যে ইলেকট্রন, এদের যে ডাইপোল মোমেন্ট, এই যে কোনো দুজনের নিই না, আমি এই দুজনের নিলাম, এর মোমেন্টাম এদিকে, আর রেস্ট অফ দ্য যে বন্ড আছে তার মোমেন্টাম এদিকে, এই বন্ড মোমেন্টের দিকে, আর এই রেজাল্টেন্ট বন্ড মোমেন্টের দিকে একে অপরকে কী করছে? ক্যান্সেল করছে। দিস ইজ বন্ড মোমেন্ট, ভালো করে বোঝো, বন্ড মোমেন্ট অফ দ্য থার্ড BF বন্ড, আর দিস ইজ রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য 2 BF বন্ড, রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে মিউ বিকামস 0, ইট বিকামস নন পোলার। বুঝলে? পরে এক্সামে কোশ্চেন আসতে পারে যে BF বন্ডগুলো তো পোলার, বাট BF3 কেন নন পোলার? বিকজ the resultant bond moment of any 2 BF bonds cancel out by the third bond moment of the bond moment of the third BF bonds is equally cancel out, ঠিক আছে, that's why it becomes non-polar. Now comes to the NF3 molecule, NF3 এটাকে অনেক সময় কম্পেয়ার করতে দেয় NH3 এর সাথে, খুব ভালো করে মাথায় রাখবে, এটার সাথে NH3 কে কম্পেয়ার করতে দেয় যে কার ডাইপোল মোমেন্ট বেশি। অনেকে ভাবতে পারো যে F তো মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর ডাইপোল মোমেন্ট বেশি হবে কারণ এর ডিফারেন্স বেশি, H লেস ইলেকট্রোনেগেটিভ। আসলেও তা না, পুরো ড্র না করে করলেই ভুল হবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা NF3 মলিকুলটাকে ড্র করতে চাই, NH3 মতোই হবে, দেখবে হাইব্রিডেশন করে দেখবে NF3 করবে, sp3 আসবে এবং একটা লোন পেয়ার থাকবে। NH3 তেও আমরা তাই জানি, হাইড্রোজেন থাকবে। ভালো করে বোঝো, এখানে কিন্তু ডিরেকশন নিয়ে কথা, মোমেন্টাম মানে বলছি মোমেন্টাম, ডাইপোল মোমেন্টাম মানে হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রনস, ঠিক আছে, মোমেন্টাম অফ ইলেকট্রনস। ডাইপোল মোমেন্ট মানে ডাইপোল মোমেন্ট মানে কিছুই না, মোমেন্টাম অফ ইলেকট্রনস। যদি একটা পার্টিকুলার ডিরেকশনই না থাকে তাহলে কিন্তু তার কোনো লাভ নেই। বিটুইন N and F হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, বিটুইন N and F ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর মোমেন্টাম এদিকে, বন্ড মোমেন্ট, এর মোমেন্টাম বন্ড মোমেন্ট এদিকে, এর বন্ড মোমেন্ট কোন দিকে? এদিকে। তাহলে তিনটে বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট সেই দিকে। আবার লোন পেয়ার কোন দিকে যাচ্ছে? লোন পেয়ার বলছেন আমি উপরের দিকে যাব, তাহলে এর মোমেন্টাম অফ লোন পেয়ার উপরের দিকে, তাহলে একে অপরকে অলমোস্ট ক্যান্সেল আউট করছে। আমি বলছি না যে তিনটে এফের যে ক্ষমতা সেটা একটা লোন পেয়ারের সমান হবে, এটা বলা যায় না, বাট হ্যাঁ অলমোস্ট ক্যান্সেল আউট করছে, তাহলে এটা প্রায় 0, মানে বলতে পারো প্রায় মোমেন্টাম নেই, অনেক কম। এর আগেগুলো কী হচ্ছিলো? দুটোই সিএল, তাহলে এক্স্যাক্টলি ইকুয়ালি ক্যান্সেল আউট হচ্ছিলো, এখানে সেটা হচ্ছে না, এক্স্যাক্টলি ইকুয়ালি ক্যান্সেল আউট হচ্ছে না, কারণ এই তিনটের ম্যাগনিটিউড আলাদা, ওই লোন পেয়ারের ম্যাগনিটিউড আলাদা, বাট এটা বোঝা যাচ্ছে অপোজিট ডিরেকশন, দ্যাটস ওয়াই ইট ইজ অলমোস্ট ক্যান্সেল আউট, সো মিউ বিকামস 0, এটা বোঝা যাচ্ছে। NH3-তে কী হচ্ছে ভালো করে বোঝো, NH3-টা আরও সুন্দর গল্প। NH3-তে N আর H এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি N এর বেশি, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, রেজাল্টেন্ট মোমেন্টাম এদিকে, আর এর লোন পেয়ারের মোমেন্টামও উপরের দিকে, তাহলে এদের দুজনেরই মোমেন্টাম একটা ইউনি ডিরেকশানে তুমি দেখতে পাচ্ছ, দ্যাটস ওয়াই এর যে ডাইপোল মোমেন্ট সেটা অনেক বেশি। নট ইকুয়াল টু 0 বললেও কম হয়, এটা মাচ গ্রেটার দ্যান 0। তার মানে কি বোঝা গেল? NH3 মলিকুল ইজ মোর পোলার দ্যান NF3 মলিকুল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই স্ট্রাকচার না ড্র করে করাই যাবে না, স্ট্রাকচার ড্র করতেই হবে তোমাদের। এর মোমেন্টাম ক্যান্সেল আউট ইকুয়ালি অলমোস্ট, বাট এটা কিন্তু একটা পার্টিকুলার মোমেন্টাম আছে, ক্লিয়ার? সেম ডিরেকশনে আসার জন্য একটা দারুণ মোমেন্টাম আছে, ক্লিয়ার? এটা বোঝা গেল? তাহলে অলমোস্ট আমরা সব কটা মলিকুল করে ফেলেছি, এবার একটুখানি অর্গানিক মলিকুলের ভেতরে ঢুকে যাই, তাহলে একসাথে হয়ে যায়। তোমরা পড়েছো বিউটিন, দুটো বিউটিন আমরা ড্র করবো। অর্গানিক যারা আমার কাছে পড়েছো, অনেকে লেট জয়েন করেছো তাদের জন্য বলছি না, যারা পড়েছো অর্গানিক আমার কাছে তারা জানো দিস মলিকুলে দুটো CH3 সেম সাইডে আছে, এটাকে আমরা কি বলি? সিস বিউট টুইন বলি, ওকে? আবার এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ট্রান্স, যে অপোজিটে আছে দুটো CH3, তাহলে বলবো ট্রান্স
বিউটুইন বলি, ঠিক আছে। মিথাইল গ্রুপের নেচার হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি পুশ করা মানে সিএসসি থেকে এদিকে ইলেকট্রন পুশ করা। আরও বললে বোঝা যায় এটা sp3 কার্বন, তোমরা অর্গানিকে যারা পড়েছো এটা sp2 কার্বন। এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার এস ক্যারেক্টার বেশি হয় তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর এস পার্সেন্টেজ বেশি, 33% এস আছে এখানে। এর যদি দেখো 25% এস আছে, তাহলে এদিক থেকে ইলেকট্রন এদিকে ফ্লো করবে, এর ওই দিক থেকে ইলেকট্রন এদিকে ফ্লো করছে, তাহলে বন্ড মুভমেন্ট এদিকে কাজ করছে। আর রেজাল্টেন্ট বন্ড মুভমেন্ট তাহলে কোন দিকে কাজ করছে? এদিকে। তাহলে রেজাল্টেন্ট বন্ড মুভমেন্ট আছে, তাহলে মিউ নট ইজ ইকুয়াল টু 0, মানে এর মোমেন্টাম আছে। দিস ইজ পোলার মলিকুল, সিস মলিকুল ইজ পোলার। ট্রান্স মলিকুলে কী হচ্ছে ভালো করে দেখো, এই মিথাইল এদিকে ঠেলছে, মিথাইলের ঠেলায় উচিত, কারণ sp3 থেকে sp2 এর দিকে ইলেকট্রন ফ্লো করবে, আবার এখানেও sp3 আছে, এখানে sp2 এর দিকে ইলেকট্রন ফ্লো করবে, এইদিকে যেতে চাইছে। তাহলে আলটিমেটলি গেলো একে অপরকে ক্যান্সেল করে দিল, তাহলে ক্যান্সেল আউট করে দিলে মিউ বিকামস 0। দিস ইজ আ নন পোলার মলিকিউল। সো দিস ইজ নন পোলার। ভালো করে বোঝো, এখান থেকে অ্যাপ্লিকেশন আসে কীরকম, এই দুটো মলিকুলের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি। ভালো করে বুঝো, বয়েলিং পয়েন্ট বেশি মানেটা কি, এই মলিকুল এত বড় করে আমরা ড্র করবো না, মলিকুলটাকে আমি জাস্ট এরকম এক্সশেপ করে দিলাম। এবার এক্সশেপ করলে কি হচ্ছে দেখো, ভালো করে বোঝো, এদিক থেকে এদিকে ইলেকট্রন ডেন্সিটি আসছে, তাহলে এই জায়গাটা কিন্তু ডেল্টা পজিটিভ, এই জায়গাটা ডেল্টা নেগেটিভ। এই মলিকুলের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নেই, কারণ মিউ নেই, তাহলে কোনো নেগেটিভ পজিটিভই নেই। এবার ব্যাপারটা এরকম, এর পজিটিভ এর নেগেটিভ, তাহলে এরকম মলিকুল যদি আমি পরপর সাজাতে পারি, এরকম সিস মলিকুল যদি পরপর সাজাতে পারি, ব্যাপারটা এরকম হবে। ছোটো করে দেখাচ্ছে, ছোটো করে দেখাচ্ছে সিসেরটার জন্য, এটা সিসের জন্য। সিসে কী হবে দেখো, ভালো করে দেখো, এক জায়গায় ডেল্টা পজিটিভ আছে, এক জায়গায় ডেল্টা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। ভালো করে বোঝো, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। পজিটিভ কী করবে, একটা মলিকুলের পজিটিভ এন্ড একটা মলিকুল নেগেটিভের এন্ডের কাছাকাছি চলে এসছে, তাহলে এর মধ্যে একটা অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হবে, তাহলে এটা একটা চেইন মতো করে এটা দাঁড়িয়ে থাকবে। এবার তুমি এরা তো লিকুইড স্টেটে আছে, এবারে তুমি চাইছো একে গ্যাসিয়াস স্টেটে নেবে, কী করতে হবে, বেশি হিট দিতে হবে না, একটা দারুণ চেইন ফর্মেশন হয়েছে। এরা সবাই একটা চেইন, মানে একটা গোটা মলিকুল বলতে পারো। হ্যাঁ, এক একটা মলিকুল এমনভাবে এক একজনের সাথে অ্যারেঞ্জড হয়েছে না, একটা দারুণ মলিকুল, গোটা মলিকুল হয়ে গেছে, তাদের পাওয়ার অনেক বেড়ে গেছে। এবার একে তোমার অনেক বেশি পরিমাণে হিট দিয়ে তারপর একে লিকুইড থেকে যখনই তুমি একে ভেপার স্টেটে নিয়ে যাবে, দ্য অ্যামাউন্ট অফ হিট মাস্ট বি ভেরি লার্জ, ভেরি ভেরি লার্জ। তার বেশি টেম্পারেচারও লাগবে, আমার টেম্পারেচারও বেশি লাগছে, টেম্পারেচার বেশি লাগছে মানে যে টেম্পারেচার একে বয়েল করবে সে বয়েলিং টেম্পারেচার বেশি হচ্ছে, যেটাকে আমরা বলি বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট বেড়ে গেল কার, সিসে। কিন্তু ট্রান্সে দেখো কোনো পোলারিটি নেই, এর ভিতরে কোনো নেগেটিভ পজিটিভ নেই, যে আরেকটা মলিকুলের সাথে যেটা চেইন করবে, চেইন ফর্মেশন করবে বা একটা ফ্রেন্ডশিপ করবে, সেই রকম ওর নেই। তাহলে এই মলিকুল রিমেইনস এস, এই ট্রান্স মলিকুল রিমেইনস এস কি, ডিসক্রিট, একা একা আছে। তাহলে বুঝতেই পারছো, যাদের মধ্যে কোনো ইউনিটি নেই, সেই গ্রুপের একটা মেম্বারকে যদি আমায় সরাতে হয়, সেই গ্রুপের একটা মেম্বারকে আমি ওই পাশ থেকে এই পাশে সরিয়ে নিয়ে যাবো, তাহলে বুঝতে পারছো যে বেশি এফোর্ট দিতে হবে না, কারণ তো একাই রয়েছে, ডিসক্রিটই রয়েছে, ওকে সরাতে গেলে বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। তাই এই যে ট্রান্স যেটা আছে, এই ট্রান্সের বিপি মিনস বয়েলিং পয়েন্ট অনেক কম, আর সিসের যে বিপি বয়েলিং পয়েন্ট অনেক বেশি। এর মধ্যে ইউনিটি আছে বিকজ অফ দ্য ডাইপোল মোমেন্ট। অ্যান্ড এই যে অ্যাট্রাকশনটা আমি করেছি, চেনের মতো অ্যাট্রাকশন, এটাকে কী বলা হয়, এটাকে বলে ডাইপোল অ্যাট্রাকশন। ভালো করে বোঝো, কী বলছি, ডাইপোল অ্যাট্রাকশন। বুঝতে পেরেছো, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হ্যাঁ, এটা কোশ্চেন সলভ হয়ে গেল এটা করতে করতে। নেক্সট আমরা একটা এর ওপর বেস করে একটা হোমওয়ার্ক দিই, এটা কিন্তু তোমরা অবশ্যই করে আমাকে জমা দেবে, ঠিক আছে। সিস 1,2 ডাইক্লোরোইথেন ড্রই করে দিচ্ছেন, সিস 1,2 ডাইক্লোরোইথেন। যারা অর্গানিকে নেই তারাও এখন বুঝতে পারবে, কারণ আমি স্ট্রাকচার ড্র করে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে ট্রান্স 1,2 ডাইক্লোরোইথেন, দুটো কিন্তু আলাদা, বুঝতেই পারছো। এটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরোইথেন, ইথিন নট ইথেন, ইথিন, ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। এদের মধ্যে তোমরা কম্পেয়ার করবে কার পোলারিটি আছে কার পোলারিটি নেই। পোলারিটি হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানে ডাইপোল মোমেন্ট, পোলারিটি মিনস ডাইপোল মোমেন্ট, কার মিউ বেশি না কম, কার বিপি বেশি কার কম, ঠিক আছে। এগুলো তোমরা করবে, এটা তোমার কাছে। চলো আজকে আমরা একটা লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক খুব ইম্পর্টেন্ট টপিক,
যারা অর্গানিক পড়েছো তাদের জন্য এই কম্পাউন্ডটা তো চেনা চেনা লাগবে, ডাইক্লোরোবেনজিন, তাই না? এটাও ডাইক্লোরোবেনজিন, কিন্তু প্রত্যেকের নাম কিন্তু আলাদা, দুটোই ডাইক্লোরো কিন্তু প্রত্যেকের নাম আলাদা, তিনটেই ডাইক্লোরো প্রত্যেকের নাম আলাদা। কী কী নাম? এই পজিশনটাকে আমরা এর রেসপেক্টে অর্থ বলি, এই পজিশনটাকে অর্থ বলি এর রেসপেক্টে। এখানে কেউ না থাকলে কোনো অর্থ পেরা হয় না, এটা অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন, এটা তোমরা পড়েছো। যারা পড়োনি তারা পুরোনো ক্লাসগুলো দেখবে বা আমাকে রিকোয়েস্ট করো, পুরোনো ভিডিওস পাঠিয়ে দেবো, তারা দেখলে বুঝতে পারবে। তো অর্থ পজিশনে, প্যারা পজিশনে, মেটা পজিশনে এই যে ডিফারেন্ট মলিকুল আছে, কার ডাইক্লোরোমেন্ট বেশি হবে আমরা কী করে বুঝবো? পুরো ভেক্টরের ফর্মুলা দিয়ে এটা বোঝা যেতে পারে। দেখো এর মোমেন্টাম কিন্তু সিসিএল এর থেকে সিএল এর মোমেন্টাম বেশি, সিএল থেকে সিএল এর, তাহলে এই সিএল এদিকে যাইছে, এই সিএল এর বন্ড মোমেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট কোন দিকে যাবে? এদের রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট এদিকে যাবে। ভালো করে বুঝো, এদিকে টানতে চাইছে, এদিকে টানতে চাইছে, তাহলে এই রেজাল্টেন্ট বন্ড মোমেন্টাম কোন দিকে যাবে? এই রেজাল্টেন্ট বন্ড মোমেন্টাম যাবে এই দিকে। আবার এই ক্লোরিন এদিকে টানতে চাইছে, এইদিকে টানতে চাইছে, তাহলে এটা পুরো প্রায় ক্যান্সেল আউট হয়ে গেছে, পুরো ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে রেজাল্টেন্ট কোনো মোমেন্টামই নেই, তাহলে এটা জিরো। তো আমি আগেই বুঝে গেলাম, কিন্তু এই দুজনের মধ্যে কার মোমেন্টাম বেশি বুঝতে হবে। দেখো ডিরেকশনটা ছড়াচ্ছে, এটা অনেকটা ছড়িয়ে গেছে, এদিকে টানছে প্রায় যেন দূরের দিকে, তাহলে এটা বুঝতে পারছো, মানে চোখে দেখেই বোঝা যাচ্ছে এর মোমেন্টাম কম। তাহলে অ্যান্সারটা কী হওয়া উচিত? এটাকে যদি আমি 1, এটাকে 2 আর এটাকে যদি 3 বলি, তাহলে বোঝাই যাচ্ছে যে মোমেন্টাম কিন্তু একের বেশি, তারপর 2 তারপর 3। কিন্তু এটা যদি ম্যাথামেটিক্যালি আমাদের প্রুফ করতে হয়, তাহলে আমাদের একটা ফর্মুলা রাখবে, মিউ হচ্ছে রেজাল্টেন্ট বন্ড মোমেন্ট হুইচ ইজ ইকুয়াল টু μ1 স্কোয়ার μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, 2 μ1 μ2 cos, এটা হচ্ছে ফর্মুলা। μ1 মানে কি? এই প্রথম বন্ডের মোমেন্টাম তার স্কোয়ার, μ2 সেকেন্ড বন্ডের মোমেন্টাম তার স্কোয়ার। দেখো প্রথম বন্ড আর সেকেন্ড বন্ড কি আলাদা? দুটোই তো সিসিএল বন্ড, তাহলে μ1 ইজ ইকুয়াল টু μ2, তাহলে এখানে ফর্মুলাটাকে আমি লিখে দিতে পারি μ1 ইজ ইকুয়াল টু μ2 2 μ1 cos থিটা। অ্যাঙ্গেল কত এর ভেতরে? অ্যাঙ্গেল যদি এটাকে এদিকে টেনে নাও তাহলে অ্যাঙ্গেলটা বুঝতে পারবে, অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আসছে। আর এখানে যদি অ্যাঙ্গেলটা ভেতর দিয়ে টেনে নেওয়া যায়, তাহলে দেখবে এর যে ভেতরে অ্যাঙ্গেলটা আসছে এটা আসবে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আসছে 60 ডিগ্রি, এটা আসবে 120 ডিগ্রি। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো, 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা কত? আবার এর যে ভেতরে যদি অ্যাঙ্গেল বুঝতেই পারছো, এটা একে অপোজিট রয়েছে, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। প্রত্যেকটা আমি বসাবো। তাহলে প্রথমটার জন্য, ফার্স্ট মলিকুলের জন্য যদি মিউ ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে হচ্ছে 2 μ1 স্কোয়ার প্লাস 2 μ1 স্কোয়ার cos 60। cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে √3 μ1। এটা মাথায় ঢুকিয়ে নাও, √3 μ1 হচ্ছে এর ভ্যালু, √3 μ1 এর ভ্যালু। এবার যখন অ্যাঙ্গেল বেড়ে গেল মেটাতে 120 হয়ে গেল, তখন এর কিন্তু ভ্যালু কত? -1/2। জানো তোমরা cos 120 -1/2, তাহলে এটা হয়ে গেল অনলি μ1। আর cos 180 কত? -1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2 μ1 স্কোয়ার -2 μ1 স্কোয়ার মানে 0। তাহলে বুঝতে পারছো, এটা μ1, এটা 0, তাহলে কার ম্যাগনিটিউড বেশি? √3 ভ্যালু 1.78, এটা 1, তাহলে 1.78 এর ভ্যালু 1 এর থেকে বেশি, তাই জন্য বোঝা যাচ্ছে 1 ইজ গ্রেটার দেন, এই হচ্ছে আমার অ্যান্সার, 1 ইজ গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। এইভাবে আমরা ডাইপোল মোমেন্ট বুঝতে পারি। তো আজকে ডাইপোল মোমেন্টের ক্লাস কমপ্লিট হয়ে গেল, কিছু অ্যানিমেশনের সাথে তোমাদের দিয়েছি বোঝার জন্য, ইন্টারেস্ট গ্রো করার জন্য। যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করবে, এবং দুটো টপিক শেষ হয়ে গেছে, থার্ড টপিকে আমরা যাবো, তার মধ্যে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। দিস পোলারিটি। ওকে, চলো বাই।